সালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের কুয়াশা 2 গহীন জঙ্গলে দ্বিতীয় পর্ব। গল্পের শেষ পর্বটি আপনারা পরের দিন পেয়ে যাবেন। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রহস্যঘেরা গল্পের তৃতীয় পর্বটি চলুন শুরু করা যাক। শহীদ আর কফুয়া ঘরে ফিরে এসে একটা চৌকিতে বসল। শহীদ জিজ্ঞেস করল, ধরা পড়বেন না পুলিশের হাতে? না, ধরা পড়লেও ভয়ের কারণ নেই। কেন? যে লোকগুলোকে খুন করা হলো ওদের এদেশে প্রবেশাধিকার নেই। সরকারিভাবে বহু আগেই আইন পাশ হয়েছে, এরা গায়ের জোরে প্রবেশ করে। আমাদের দেশে লোকের সাথে এরা এমনভাবে মিশে যায় যে এদের চিনে বের করে তাড়াতে পারছে না পুলিশ। আর চিনতে পারলেও সবসময় সাহস পায় না। এরা থাকে কোথায়? বঙ্কারা, সেখানে ওদের বাসা। আই সি, অনেক কিছু মিলে যাচ্ছে। ঢাকায় যেসব লোক গেছিল তারাও বঙ্কারার লোক। তারাও আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়েছিল। হ্যাঁ, এই এদের নিয়ম, গম্ভীরভাবে বলে কুফুয়া। এরা কি যে কোনো নতুন লোকের সামনে এমনই করে? সেসব বলতে গেলে অনেক কথা শহীদ, তোমাকে পরে সব গুছিয়ে বলবো। এখন এ প্রসঙ্গে থাক। তোমাকে নিয়ে সকালবেলা বাইরে যাওয়াই উচিত হয়নি। আই গুড হ্যাভ ডাউটেড দিস বিফোর। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না মিস্টার কফুয়া। উইল ইউ কাইন্ডলি মেক ইট ক্লিয়ার? পরে শহীদ পরে। আপাতত একটা কথার জবাব দেবেন কি? কি কথা? এতগুলো মানুষ শুধু শুধু খুন করলেন কেন? ওহ শহীদ, ইউর কোয়েশ্চেনিং লাইক এ প্লিডার। যাক, তোমার যখন এতই আগ্রহ তখন শোনো। এদের খুন না করলে আজ রাতে এ বাড়ি আক্রমণ করে বা যে করেই হোক তোমাকে ওরা ধরে নিয়ে যেত বঙ্কারায়। সকালে আমার সাথে তোমাকে দেখেছে ওরা, তাই সন্ধ্যায় এসে হাজির হয়েছিল তোমাকে নিয়ে যাবার জন্যে। আমি ভয় দেখিয়েছিলাম যে ঘরের মধ্যে আমার 10-12 জন লোক আছে। ওদের কেবল মাত্র ইশারা করলেই তাদের ভাবলীলা সাঙ্গ হয়ে যাবে। তাই ওরা শেষ পর্যন্ত এই শর্তে রাজি হয়েছিল যে ওরা কেবল প্রার্থনা করেই ফিরে যাবে। সত্যি সত্যি তাই তারা যাচ্ছিল। কিন্তু আমি চিন্তা করে দেখলাম এদের কিছুতেই বাঁচতে দেয়া যেতে পারে না। আজ এরা এমনিতেই ফিরে যাচ্ছে বটে, কিন্তু যে কোনো উপায়ে এরা তোমাকে হস্তগত করবেই। তাই সব কজনকে শেষ করে দিলাম। এখন তোমাকে লুকিয়ে কোনো মতে ভারতগামী জাহাজে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। এরা আমাকে কেন নিয়ে যেতে চায়? ছাড়বে না যখন, তখন গোড়া থেকেই বলি। দক্ষিণ রোডেশিয়ার বঙ্কারা অঞ্চলের অসভ্য আদিবাসীর কুমির পূজা করে। এর জন্যে তাদের একজন পুরোহিত থাকে। তাদের ধারণা পুরোহিতই একমাত্র কুমিরের কোপ থেকে তাদের বাঁচিয়ে রাখতে পারে। এই পুরোহিতের সামনে রোজ সন্ধ্যায় এরা হাঁটু গেড়ে বসে কুমির দেবতার আনুগত্য স্বীকৃতির শ্লোক উচ্চারণ করে। ওদের পুরোহিত যখন বুড়ো হয়ে যায় তখন এরা দেশ বিদেশ লোক পাঠায় আরেকজন পুরোহিত ধরে আনার জন্যে। নতুন পুরোহিতের চেহারা অনেকটা পুরনো পুরোহিতের মতো হওয়া চাই। নতুন পুরোহিতকে কাজ বুঝিয়ে দেওয়ার পর পুরনো জনকে লিম্পোপোর মধ্যে ফেলে দেওয়া হয়। দুর্ভাগ্যবশত তোমার চেহারা পুরনো বৃদ্ধ পুরোহিতের মতো দেখতে, তাই তাকে ছুটি দেওয়ার জন্যে ওরা তোমাকে নিয়ে যেতে চায়। শহীদের মাথায় অনেকগুলো চিন্তা ঘুরে গেল। তবে কি তার বাপকে ওরা নিয়ে গেছে? নইলে তার ঠিকানা পেয়ে ওরা ঢাকায় যাবে কি করে? তার বাবা কি এখনো বন্দী হয়ে বঙ্কারায় পুরোহিতের কাজ করছেন? বাবার চিঠির আদ্যব্যন্ত মনে পড়ল ওর। তোমার মাথায় এখন যেসব চিন্তা ঘুরছে সেসব কথা আমার মাথায় আজ সন্ধ্যায় ঘুরছে। তাই অত গম্ভীরে গিয়েছিলাম। এখন বুঝতে পারছো তো কেন খুন করেছি এত লোককে? ওরা তোমাকে দেখে ফেলেছিল আর মনে মনে পুরোহিত হিসেবে বরণ করে নিয়েছিল। ওদের পথ থেকে সরিয়ে না ফেললে তোমার খুবই বিপদ হতো। ওরা গিয়ে শত শত লোককে খবর দিত। তাদের ঠেকাতাম কি করে? ওদের সবাই কিন্তু মারা পড়েনি মিস্টার কফুয়া। আমরা যখন বাড়ি ফিরে আসি তখন দেখেছি একজন লোক গাছের আড়াল থেকে সরে রাস্তায় পড়েই দৌড়ে অদৃশ্য হয়ে গেল। তাই নাকি? আগে বলনি কেন?
উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালো কুফুয়া। চিন্তিত মুখে সারা ঘরে পায়চারি করতে লাগলো সে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমাদের লঞ্চটা আছে না? আজ রাতে আমরা সবাই সেখানে গিয়ে থাকবো। গয়নাগাটি টাকা পয়সাও সাথে নিতে হবে। আজই রাতে হয়তো দল বেঁধে বাড়ি ঘেরাও করে খুনের প্রতিশোধ নিতে আসবে। তার আগে আমাদের সরে পড়তে হবে। আমরা অল্প কয়েকজন, ওদের অত লোক ঠেকাতে পারবো না। কিন্তু কামালরা ফিরছে না কেন? রাত তো অনেক হলো। পেন্ডার সাথে গেছে, অতএব পথ হারাবার ভয় নেই। আমি ভাবছি কোনো বিপদে পড়লো না তো। বঙ্কারার লোক ছাড়া এখানকার সব লোকই মোটামুটি ভালো। তাছাড়া পেন্ডা রয়েছে সাথে, ভয়ের কোনো কারণ নেই। খুব বুদ্ধিমতী মেয়ে পেন্ডা। শহীদ কিন্তু অতটা নিঃসন্দেহ হতে পারে না। মনটা খুঁতখুত করছে তার অমঙ্গল আশঙ্কায়। তাছাড়া ওরা যদি ফিরে এসে ওই নিগ্রোগুলোর হাতে পড়ে। কুফুয়া বাড়ির ভিতর গিয়ে কি কি যেন বলল ওর স্ত্রীকে। কিছুক্ষণ খুটখাট শব্দ হলো। তারপর দুজন চাকর আর স্ত্রীকে নিয়ে কুফুয়া বেরিয়ে এলো। শহীদ বলল, কামালরা ফিরে এসে যদি ওদের হাতে পড়বে না। আমরা জিনিসপত্র লঞ্চে রেখে আবার ফিরে আসব। গাছের আড়ালে থেকে পাহারা দেব। ওরা এলেই দূর থেকে সরিয়ে নিয়ে যাব। যাক, এখন তাড়াতাড়ি চলো, লঞ্চে যাওয়া যাক। এর মধ্যে এসে পড়লে ওরা অপেক্ষা করবে। লণ্ঠন হাতে নিয়ে তারা লঞ্চে গিয়ে উঠল। দুইটা বড় বড় বাক্স নামিয়ে রাখলো কুফুয়ার চাকরেরা। আর কিছু দামি জিনিস নেই বাড়িতে? না, আমরা দুই একদিনের মধ্যেই আমাদের নতুন বাসায় উঠে যাচ্ছিলাম। সব জিনিসপত্র সেখানে পাঠানো হয়ে গেছে। বাট ওয়্যার ইজ ইয়োর ড্রাইভার, শহীদ? কিন্তু তোমার ড্রাইভারটা কোথায় গেল? তাই তো, মিস্টার ব্লাইথ গেল কোথায়? নেই তো লঞ্চে। শহীদ সবখানে খুঁজল, লঞ্চের কোথাও নেই মিস্টার ব্লাইথ। কুমিরের খেলা না তো? শহীদ ভাবে। কুফুয়া বলল, চিন্তার কিছু নেই। আমরা তো বলেই গেছিলাম 3-4 দিনের আগে লঞ্চ ছাড়া হবে না। মিস্টার ব্লাইথ বোধহয় এখন তারিখানায়। যুবক মানুষ, বুঝলে না? হঠাৎ সুর বদলে কুফুয়া বলল, কিন্তু আমাদের এখন ফিরতে হবে। বি কুইক। কুফুয়ার স্ত্রীকে লঞ্চে রেখে ওরা চারজন চলে এলো বাড়ির কাছে। সবার কাঁধে রাইফেল, পকেটে একটা .32 ক্যালিবারের রিভলভার নিয়েছে শহীদ। বাড়ি থেকে বেশ দূরে একটা গাছের আড়ালে দাঁড়ালো ওরা। কামালদের দেখলেই তাদের নিয়ে লঞ্চে চলে যাবে। আর যদি তার আগেই নিগ্রোগুলো এসে পড়ে, তাহলে তাদের নিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকতে হবে যতক্ষণ না ওরা ফিরে যায়। কুপুয়ার বাড়ির দুই পাশে অনেক ছোট বড় গাছ জঙ্গলের মতো হয়ে আছে। ধরা পড়বার ভয় খুব কম। বহুক্ষণ দাঁড়িয়ে রইল ওরা। রাত 10টা কি 11টা বাজে। চারদিক নিঝুম হয়ে গেছে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। জনপ্রাণীর সবাই ঘুমে অচেতন। একটা ভীষণ কিছু ঘটবার আগে যেমন ঘুমট হয়ে যায়, চারদিকটা তেমনই চুপ, তেমনই গুমট। হঠাৎ বহুদূরে অনেকগুলো পদধ্বনি শোনা গেল, যেন বীর দর্পে অনেক সৈনিক পা ঠুকে ঠুকে এগিয়ে আসছে। ক্রমেই শব্দটা স্পষ্ট হতে লাগলো। কুফুয়া এসে শহীদের পাশে দাঁড়ালো। ফিসফিস করে বলল, ওই শোনো, ওরা এগিয়ে আসছে। ভয় পাওনি তো? না, ভয় পাইনি। আরও এগিয়ে এলো তারা। গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো দেখা যাচ্ছে। ক্রমে আলো স্পষ্ট হয়ে উঠল। শহীদ দেখল জ্বলন্ত মশাল হাতে প্রায় 100-2 লোক এগিয়ে আসছে কুপুয়ার বাড়ির দিকে। মশালের লাল আলো আর নিগ্রোগুলোর কালো বিকট মুখ একটা ভয়াল পরিবেশের সৃষ্টি করেছে। সবার হাতে একটা করে বর্শা। আলো পড়ে চিকচিক করছে ফলাগুলো। আরো ঘন জায়গায় সরে গেল শহীদ আর কুফুয়া। সামনে থাকলে এত আলোতে ধরা পড়ে যেতে পারে। লোকগুলো যখন বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন সামনের লোকটাকে দেখে চমকে উঠল শহীদ। এ তো সেই লম্বা সর্দার, আজই এখানে পৌঁছে এদের দলে যোগ দিয়েছে। সব লোকের মধ্যে কেবল তার হাতেই একটা রাইফেল। আজ তারা শহীদকে ধরে নিয়ে যাবেই। ওরা ভাবছিল কাছাকাছি আসতেই গুলি ছুড়বে কুফুয়ার লোক, কিন্তু কোনো বাধা না পেয়ে বরাবর এসে থমকে দাঁড়ালো তার বাড়ির সামনে। কিন্তু সে কিছুক্ষণের জন্য, তারপরেই হুড়মুড় করে বাড়ির মধ্যে ঢুকে পড়ল কয়েকজন। কিছুক্ষণ পরেই আবার তারা বেরিয়ে এলো। সবাইকে ডেকে লম্বা লোকটা কি যেন বলল চিৎকার করে। হইচই পড়ে গেল ওদের মধ্যে। আশেপাশের অন্ধকার জায়গাগুলো ওরা খোঁজা শুরু করলো। এই দেখে শহীদ আর কুফুয়া এক পা এক পা করে
পিছনে হেঁটে অনেক দূরে পিছিয়ে গেল। হঠাৎ শহীদ লক্ষ্য করলো আকাশটা লাল হয়ে গেছে। কুফুয়া বলল, আমার বাড়ি পুড়িয়ে দিল ওরা। জিনিসপত্র ভাঙাচোরার শব্দ শহীদরা পেয়েছে, কিন্তু এতটা আন্দাজ করেনি। অনেকক্ষণ ওরা বাড়িটার চারপাশে হইচই করলো, তারপর ফিরে চলে গেল। ওরা বোধহয় লঞ্চে খোঁজ করতে চলল। ওখানে আপনার স্ত্রী একা রয়েছেন। লঞ্চে যাবে না ওরা। রাতের বেলা নদীর 50 হাতের মধ্যে ওরা যায় না। ধর্মে নাকি নিষেধ আছে, সেজন্যই আমি জিনিসপত্র লঞ্চে উঠিয়েছি। কাল দিনের বেলা নতুন বাড়িতে চলে যাব। আমার জন্যই আপনার এত কষ্ট হচ্ছে। শহীদ দুঃখ প্রকাশ করল। ডোন্ট সে দিস ইয়ং ম্যান, আই ফিল ইনসাল্টেড। আমার অতিথির জন্য কি আর কেউ কষ্ট বরণ করবে? উইল আই রেয়ার ইট? আই ডু অল দিস শিওরলি ফর মাই ওন সেক, নট ইয়ার্স। একথা বলে আমাকে অপমান করো না। কাঠের বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠতে যেমন বেশি সময় লাগেনি, তেমনি আগুন নিভে আসতেও আধ ঘন্টার বেশি সময় লাগলো না। সমস্ত ভস্ম হয়ে গেছে। স্তূপের মধ্যে অবশ্য আগুন এখনো গনগন করছে, কিন্তু তাও নিভে গেল প্রচণ্ড বৃষ্টিতে। শহীদ, কুফুয়া আর কুফুয়ার চাকর দুজন তেমনই দাঁড়িয়ে আছে। কামালরা এখনো ফিরছে না কেন? রাত 2:30 বেজে গেছে। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ওরা। কোনো আত্মীয়ের বাড়িতে গেলে অন্তত একটা খবর তো পাঠাতো পেন্ডা। কিন্তু এখন কোথায় খুঁজবে ওরা? ভোর পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। কুফুয়ার মুখ অত্যন্ত গম্ভীর। অনেকক্ষণ কেটে গেছে। আকাশের মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছে আবার। শহীদ দেখল একজন লোক এগিয়ে আসছে বাড়ির দিকে। কুফুয়া রাইফেল তুলল। শহীদ তাড়াতাড়ি তাকে থামিয়ে দিল হাতের ইশারায়। লোকটা এগিয়ে এসে দেখল বাড়ি আর নেই, পুরো ছাই হয়ে গেছে। কিছুক্ষণ বিহ্বল হয়ে দাঁড়িয়ে থেকে লোকটা মাটিতে বসে পড়ল। শহীদ এবার চিনতে পেরেছে। ডাক দিল, কে ওখানে? গফুর না? হ্যাঁ দাদামণি। তুমি কোথায়? অকুল সাগরে কুল দেখতে পেয়েছে? গফুর। শহীদ বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। জিজ্ঞেস করলো, কামাল, মহুয়া কই? গফুর গড় গড় করে বলে গেল সব ঘটনা। শহীদ আবার ইংরেজিতে কুফুয়াকে বলল, জিজ্ঞেস করো তো পথ চিনতে পারবে কিনা ও। কুফুয়া বলল। গফুর বলল, পারবো, যদি ওই বিলটা পর্যন্ত কেউ আমাকে নিয়ে যায়। গফুরকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে শহীদ আর কুফুয়া একটা জায়গায় এলো। সেখানে মাটিতে কি যেন একটা সাদা মতো পড়ে আছে। সেটা তুলে নিয়ে দেখলো মহুয়ার রুমাল। গফুর এবার চিনতে পেরেছে। বলল, এই পথে সোজা গিয়ে একটা ডাক বাংলার মতো বাড়ি, বাইরে দিয়ে সাদা রং করা। কুফুয়াকে এই কথা বলতেই ঠোঁট কামড়ে ধরল কুফুয়া। কিছুক্ষণ চিন্তা করে বলল, ওই বাড়িটা আমাদের বাড়ি। সামনে সমস্ত বন আমি কিনে নিয়েছি। সেখানে পাহারা দেবার জন্যে একটা বাড়ি তুলেছিলাম অনেক আগে। ইদানিং সেটা মেরামত করেছি। ওখানে আমাদের উঠে যাওয়ার কথা। এদিকে আর কোনো বাড়িতে তো হোয়াইট ওয়াশ করা নেই। কুফুয়াই আগে আগে চলল পথ দেখিয়ে। অনেক দূর। পথ আর ফুরোই না। সবাই ক্লান্ত। ধীরে ধীরে চলছে তারা। যখন দূর থেকে বাড়িটা দেখা গেল, গফুর চিনতে পেরে বলল, এই বাড়ি দাদামণি। সবাই বাড়িটার দরজার কাছে এসে দাঁড়ালো। একটু ঠেলা দিতেই খুলে গেল দরজা। বাড়ির ভিতরকার সব ঘরগুলোর দরজায় তালা দেয়া। কেবল একটা দরজা দুপাট খোলা। রাইফেল বাগিয়ে ধরে সবাই একসাথে ঢুকলো সে ঘরে। দেখা গেল 4জন জোয়ান নিগ্রো হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মেঝেতে। আর কেউ কোথায় নেই। কুফু আশ্চর্য হয়ে বলল, মাই সন্স, আমার ছেলে। কামাল, মহুয়া আর পেন্ডাকে কাঁধে করে লোকগুলো একটা ঘরে ঢুকলো। আলো জ্বেলে দিল একজন। সেই আলোতে কামাল চেয়ে দেখল পেন্ডার চোখ বাঁধা। মহুয়ার চোখে আতঙ্কের স্পষ্ট ছাপ। তিনজনেরই মুখের মধ্যে কাপড় গোঁজা। কথা বলবার উপায় নেই। 4জন লোক বিদায় নিয়ে চলে গেল। একজন তাদের বিদায় দিয়ে দরজা বন্ধ করে এলো। এইবার তারা কামাল আর মহুয়ার মুখে গোঁজা কাপড় খুলে ফেলল। স্পষ্ট ইংরেজিতে একজন জিজ্ঞেস করলো, হোয়ার ইজ দ্য চেক কুফুয়া? গিভ ইউ দিস মর্নিং। কুফুয়ার চেকটা বের করো দেখি। পেনটা একটু চমকে উঠল। কামালও যেন একটু হকচকিয়ে গেল। তারপর ইংরেজিতে বলল, সেটা আমার কাছে নেই। তবে কার কাছে আছে? এই ভদ্রমহিলার কাছে নিশ্চয়ই। কামাল জানতো চেকটা মহুয়ার কাছে ছিল, আর সেটা ওর ভ্যানিটি ব্যাগের মধ্যেই ছিল।
সে তাড়াতাড়ি বলল, সে চেক আমাদের কারো কাছে নেই। আমার বন্ধু শহীদ সেটা নিজের কাছেই রেখেছে। মিথ্যে কথা, গর্জে উঠল লোকটা। ভালোই ভালোই চেকটা বের করে দাও। আমি কথা দিচ্ছি, তারপর তোমাদের ছেড়ে দিব। চাই কি? বাড়ি পর্যন্ত পৌঁছে দেব? আমি জানি সেটা তোমাদের দুজনের একজনের কাছে আছে, শহীদের কাছে নেই। তুমি সে কথা গায়ের জোরে বললেই হবে? আমি বলছি নেই আমাদের কাছে। তাহলে বাধ্য হব তোমাদের সার্চ করতে। সার্চ করলেও কিছু পাবে না। ওয়েল, লেটস ট্রাই। বেশ, দেখা যাক। একজন লোককে ইশারা করতেই সে মহুয়ার ভ্যানিটি ব্যাগ তুলে নিল। তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোনো চেক নেই ওর মধ্যে। তারপর লোকটা কামালের দিকে এগিয়ে গেল। সমস্ত শরীর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু চেক পাওয়া গেল না। এবার সে মহুয়ার দিকে এগোলো। কামাল চিৎকার করে ওঠে, খবরদার! মেয়ে মানুষের শরীরে হাত দিও না বলছি। দেন হ্যান্ড দ্য চেক ওভার। তাহলে চেকটা দিয়ে ফেলো। আমাদের কাছে নেই তো, দেব কি করে? সেই লোককে আবার ইশারা করলো লোকটা। সে এগিয়ে গেল মহুয়ার দিকে। ইস, এখন যদি কামালের হাত পায়ের বাঁধন না থাকতো, টুটি টিপে ধরে খুন করতো সে ওই বেটাকে। লোকটা মহুয়াদির গায়ে হাত দিতে যাচ্ছে। কামাল অন্যদিকে মুখ ফেরায়। ঠিক এমনই সময় দরজা কাছ থেকে একটা বজ্রগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, হ্যান্ডস আপ, ইউ রাস্কেলস! ডোন্ট মুভ এ সিঙ্গল স্টেপ। মাথার উপর হাত তুলে দাঁড়াও। এক পা নড়বে না কেউ। চমকে ফিরে দাঁড়ালো সবাই। একটা প্রকাণ্ড নিগ্রো দাঁড়িয়ে রয়েছে সামনের দরজা জুড়ে, হাতে উদ্ধত রিভলভার। সবাই মাথার উপর হাত তুলল। সেই ভীষণ দর্শন নিগ্রো এবার আদেশ দিল ওদের একজনকে, আনটাই দ্যাট জেন্টলম্যান। ওই ভদ্রলোকের বাঁধন খুলে দাও। একান্ত অনুগত ভৃত্যের মতো লোকটা গিয়ে কামালের বাঁধন খুলে দিল। এবার নিগ্রোটা কামালকে উদ্দেশ্য করে পরিষ্কার বাংলায় বলল, তুমি এবার মোহ আর ওই মেয়েটার বাঁধন খুলে ফেলো। তারপর সব রাশি একত্র করে এই বেটাগুলোকে আচ্ছা করে কষে বাঁধো। তাজ্জব বনে গেল কামাল। এই কাফরি মুল্লুকে অপরিচিত নিগ্রোর মুখে বাংলা কথা! কুয়াশা নয় তো? কিন্তু সে তো জাহাজ থেকে নামেনি। হা করে কি দেখছো কামাল? আমি কুয়াশা। বিস্ময়ে মহুয়ার মুখ হা হয়ে গেল। অস্ফুট কণ্ঠে বলল, দাদা! 5 মিনিটের মধ্যে 4জন নিগ্রোকেই কষে বেঁধে ফেলল কামাল। তারপর ওরা সবাই বেরিয়ে এলো সে বাড়ি থেকে। মহুয়ার হাত ধরে চলছে কুয়াশা। তুমি কি করে খোঁজ পেলে দাদা? আমি তোদের কাছাকাছি ছিলাম বোন। ওরা বোধহয় এখানকার চোর ডাকাত, তাই না? ওরা হচ্ছে কুপুয়ার 4 ছেলে। হ্যাঁ, কুফুয়ার ছেলেরা ডাকাত? ডাকাত না। তোরা বিদেশ থেকে হঠাৎ উড়ে এসে 90,000 টাকা ধসিয়ে নিয়ে চলে যাবি, তা ওরা কিছুতেই সহ্য করবে না। কিন্তু বাবাকে কিছু বলতেও পারে না এদিকে। তাই প্ল্যান করে ঠিক করলো কুফুয়া চেক লিখে দেওয়ার পর তোদের কাছ থেকে ওরা কেড়ে নেবে সে চেক। তারপর তোরা লরেঞ্জো মার্কুইসে পৌঁছবার আগেই সেটা ভাঙিয়ে নিবে ব্যাংক থেকে। দেখলো মহুয়া, কামাল, পেন্ডা আর কুফুয়ার স্ত্রী বসে আছে। এক মুহূর্তে শহীদের সমস্ত ক্লান্তি চলে গেল। কামালের কাছ থেকে সবকিছু শুনল সে। মহুয়াও মধ্যে মধ্যে কথা বলল। সব শেষে কামাল বলল, কুয়াশার উপদেশ হচ্ছে এই মুহূর্তে এখান থেকে রওনা হয়ে যাও। আমিও তাই ভাবছি, কিন্তু তোদের না পাওয়া পর্যন্ত যেতে পারছিলাম না। এখন কোথায় যাবি? লরেঞ্জো মার্কুইসে? না, দক্ষিণ রোডেশিয়া যাব। ওখানে আবার কেন? সে অনেক কথা, পরে বলবো। এর মধ্যে এখানে অনেক ব্যাপার ঘটে গেছে, সে গল্পও শুনিস পরে। এখন দেখি লঞ্চ ছাড়বার বন্দোবস্তি করি। কুফুয়ার সাথে কিছুক্ষণ কথা বলল শহীদ। কুফুয়া তার স্ত্রী আর মেয়ের সঙ্গে জিনিসপত্র নিয়ে নেমে গেল লঞ্চ থেকে। কুফুয়া অনেক করে মাফ চাইল শহীদের কাছে। শহীদ বলল, আপনার কি দোষ মিস্টার কফুয়া? আপনি কিছুমাত্র লজ্জা হবেন না। আপনি আমার জন্য যা করেছেন তা আজীবন মনে রাখব। আপনার প্রতি আমার শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। বাবার বন্ধুর উপযুক্ত কাজ করেছেন আপনি। ছেলেদের দুষ্কর্মের জন্যে আপনি কেন এতখানি লজ্জিত হচ্ছেন? ফিরবার সময় একবার নামবে না তোমরা? দেখি, যদি ফিরতে পারি তাহলে চেষ্টা করব। কিন্তু তোমাদের ড্রাইভার কই? তাই তো, এখনও ফিরল না।
এমন সময় টলতে টলতে মিস্টার ব্লাইথ এসে উপস্থিত হলো। হাতে একটা খোলা বোতলে কিছু অবশিষ্ট আছে, সেটুকু গলায় ঢেলে সশব্দে বোতলটা মাটিতে আছড়ে ভাঙল ব্লাইথ। শহীদ বলল, আমরা এক্ষুনি রওনা হচ্ছি মিস্টার ব্লাইথ, আপনি লঞ্চ সার্ভার ব্যবস্থা করুন। ওহ ইয়েস, সার্টেনলি, নিশ্চয় নিশ্চয়। টলতে টলতে লঞ্চে উঠল সে। শহীদ আর কুফুয়া একটু হাসলো বেটা ইংরেজের বাচ্চার রস দেখে। শীষ দিতে দিতে চলছে সে। কুফুয়া বলল, আমি বুড়ো হয়ে গেছি, তাই তোমাদের সঙ্গে গেলাম না। গেলে সুবিধা না হয়ে অসুবিধাই হতো তোমাদের। এখানকার আর কোনো লোককেও সঙ্গে দিতে চাই না। নিজের ছেলেকে দিয়ে বিশ্বাস নেই, অন্যকে বিশ্বাস করব কি করে। কিন্তু এই চারটা তোমাকে দিচ্ছি, এতে তোমার উপকার হতে পারে। চার ভাঁজ করা একটা কাগজ শহীদের হাতে দিল কুফুয়া। বিদায় সম্ভাষণ জানিয়ে শহীদ লঞ্চে গিয়ে উঠল। লঞ্চ ছেড়ে দিল। কুফুয়া তার স্ত্রী আর পেন্ডা পাড়ে দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। শহীদরাও রুমাল দোলালো। ভোর 6টায় বড় সুন্দর করে সূর্য উঠল। রাতের সমস্ত ক্লান্তি সব কষ্ট হরণ করে যেন প্রভাত এলো আশার বাণী নিয়ে। সবার মন থেকে সব রকম দুশ্চিন্তা মুছে গেল। সবাই প্রাণবন্ত সজীব হয়ে উঠল। দুপাশে গভীর জঙ্গল, পরিষ্কার জলে অজস্র কুমির দেখা যাচ্ছে। ভয়ঙ্কর তাদের চেহারা, আর সুন্দর করে উঠছে সূর্য। ভয়ঙ্কর আর সুন্দর, দুটো একসাথে মিশলেই হয় সত্যিকারের সৃষ্টি। ভয়ঙ্কর সবসময় সুন্দর, আর সৌন্দর্যের মধ্যে ভয় না থাকলে তা অপরিপূর্ণ। মৃদু একটা ইঞ্জিনের শব্দ। জল কেটে তরতর করে এগিয়ে যাচ্ছে লঞ্চ সমান গতিতে। কুলকুল করে ছোট ছোট ঢেউ লঞ্চের গায়ে এসে আছড়ে পড়ছে। গত রাতের সে রোমাঞ্চকর ঘটনার কথা মনে পড়লে এখন হাসি পায়, বিশ্বাস করতে ইচ্ছে করে না। লঞ্চ একটু ধীরে ধীরে চালানো হচ্ছে। শীতকালে গুনগুনিয়ান্সের ফোর্ডের পশ্চিমে আর যাওয়া যায় না। এখন ভরা বর্ষা, বঙ্কারা পর্যন্ত অনায়াসে যাওয়া যাবে, কিন্তু তবু সাবধানে চালানোই ভালো। বলা তো যায় না, কোথাও পাথর টাথরের টক্কর লেগে তলিয়ে যেতে পারে। চা খেতে খেতে গল্প হচ্ছে। কামাল বলল, কিন্তু মহুয়াদি, চেকটা তো তোমার ভ্যানিটি ব্যাগের মধ্যেই ছিল, গেল কোথায় ওখান থেকে? মহুয়া হাসলো, ওই তো মজা, বলো তো কোথায় ছিল? ওরা যখন অন্ধকার জায়গায় তোমার উপর ঝাঁপিয়ে পড়লো, তখনই আমি বুঝেছিলাম ওদের কি মতলব। তাড়াতাড়ি চেকটা ব্যাগের পকেট থেকে বের করে কয়েক ভাঁজ করে বেনির মধ্যে গুজে রেখেছিলাম। সবাই হাসলো। শহীদ বলল, মেয়ে মানুষ। বেশ কিছুক্ষণ হলো সন্ধ্যা হয়েছে। কামাল সারাদিন হইচই করছে। মিস্টার ব্লাইথের সাথে দোস্তি করে লঞ্চ চালানো শিখে নিয়েছে সে। এখন দেখা যায় বেশিরভাগ সময় সেই বসে আছে হাল ধরে, আর মিস্টার ব্লাইথ পাশেই আধশোয়া হয়ে চোখ বুজে সিগারেট টানছে। পাড়ে অনেক কুমির শুয়ে থাকে, খালি কুমির আর কুমির। জলে স্থলে একেবারে গিজ গিজ করছে। কামাল তিনটাকে গুলি করে মেরেছে। শহীদ নিষেধ করলে বলে হাত সই করছি। মহুয়া তার .22 বোর রাইফেল দিয়ে হাঁস, গিনি ফাউল, পার্ট্রিজ যা পায় মারার চেষ্টা করে, কিন্তু লাগে না একটাও। বিকেলের দিকে একটা মস্ত বড় রাজহাঁস একা উড়ে আসছিল পশ্চিম থেকে। দূর থেকে দেখতে পেয়ে মহুয়া রাইফেলটা নিয়ে গুলি করল শহীদ। তার অব্যর্থ লক্ষ্য বিফল হলো না। ঘুরতে ঘুরতে রাজহাঁসটা নামতে লাগলো। এক্সিলেন্ট শট! মিস্টার ব্লাইথ চিৎকার করে উঠল। তারপর লঞ্চের মুখটা ঘুরিয়ে দিল হাঁসটা যেখানে পড়েছে সেদিকে। কিন্তু আশ্চর্য, জলে পড়ার সাথে সাথেই তলিয়ে গেল হাঁসটা। সেখানকার জলে বেশ খানিকটা তোলপাড় হলো। কারো বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। সবাই একটু গম্ভীর হয়ে গেল। নদীর ভয়াবহতার স্পষ্ট প্রমাণ পেয়ে কারো মুখে কিছুক্ষণ কথা সরল না। সাঁঝের বেলা হঠাৎ গফুর পাড়ের দিকে আঙ্গুল দেখিয়ে চিৎকার করে উঠল, দাদামণি, দেখো কি জিনিস! সবাই ছুটে গেল লঞ্চের একধারে। দেখা গেল পাড়ের ওপর প্রকাণ্ড শরীরের কয়েকটা জন্তু দাঁড়িয়ে। লঞ্চের মৃদু শব্দ শুনে ওগুলো জলে নামবার জন্য প্রস্তুত হচ্ছে। শহীদ বলল, হিপোপটেমাস। কামাল ততক্ষণে রাইফেল তুলে নিয়েছে। শহীদ বলল, এই কামাল, মারিস না, এগুলো মারা নিষেধ, দুত্তর নিষেধ। 303 রাইফেলের বিকট আওয়াজে আশেপাশে বন জঙ্গল কেঁপে উঠল। ঝুপ ঝুপ করে সব কটা জন্তু প্রচণ্ড আলোড়ন
তুলে জলে নামলো। কেবল একটা স্থির হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধপাস করে কাত হয়ে জলে পড়ল। রেগে গিয়ে শহীদ বলল, কেন শুধু শুধু মারলি? তোর কোনো ক্ষতি করেছিল ওরা? সব কিছুতেই তোর বাড়াবাড়ি। কামাল চুপ করে রইল, কোনো উত্তর না দিয়ে ফিরে এসে চুপ করে বাইরের দিকে চেয়ে রইল। হঠাৎ শহীদ যেন কি একটা বুঝতে পারল। প্রতিহিংসা নয় তো? কামালের বাবাকে এই লিম্পোপোতেই কুমিরে ধরে নিয়ে গিয়েছিল। কামালের মনে কি তারই কোনো প্রতিক্রিয়া হয়েছে? অবচেতন মনে কুমিরের প্রতি তার জাত বিদ্বেষের সৃষ্টি হয়েছে হয়তো। তারই জন্যে খেপে গিয়ে সে কুমির হিপো যা পাচ্ছে মারছে। নইলে কামাল তো মনের দিক থেকে তার চাইতে অনেক বেশি নরম। শহীদের মনে পড়ে কামালের শখের কুকুর বিড়াল বা কবুতর মারা গেলে এখনই সে কেমন ছেলে মানুষের মতো কাঁদে। সেই কামাল কি শুধু শুধু জন্তু জানোয়ার খুন করতে পারে? কামালের প্রতি একটা সমবেদনা ভরে ওঠে শহীদের মন। না বুঝে ওকে বড় কষ্ট দিয়েছে সে। এখন ওর মনটা কি করে খুশি করা যায় চিন্তা করতে লাগলো শহীদ। কামালের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো সে। চমকে একবার ফিরে তাকিয়ে আবার বাইরের দিকে চেয়ে চুপচাপ বসে রইল কামাল। গফুর এলো কফি নিয়ে। 2 কাপ শহীদ আর কামালের সামনে রেখে আর একটা মিস্টার ব্লাইথকে নিয়ে এলো। আমাদের দেশে কিন্তু এর 1/1000-1 ভাগও কুমির নেই দাদামণি, গফুর বলে। কথা বলবার বিষয় পেয়ে শহীদ বেঁচে গেল। বলল, ঠিক বলেছিস। আগে যাও কিছু ছিল এখন আর বেঁচে নেই। বছর 15-20 আগেও বছরে কমপক্ষে হাজার কয়েক লোক কুমিরের পেটে যেত। আজকাল একটা আধটা খবর কালে ভদ্রে আসে। মহুয়া এসে বসলো, বলল, তুমি নিজের চোখে কখনো কুমিরের মানুষ ধরে নিয়ে যাওয়া দেখেছো? হ্যাঁ, কতবার দেখেছি। বলো না কিভাবে নিল? আবদারের সুরে বলে মহুয়া। কামাল ঘুরে বসল। গফুরও কি একটা কাজের ছুতে কাছাকাছি রইল। একটা সিগারেট ধরিয়ে কয়েক টান দিয়ে শহীদ শুরু করলো। আমার তখন বছর 15 বয়স। ক্লাস 9 কি 10-এ পড়ি। ফরিদপুর থেকে নৌকায় ফিরছি ঢাকায়। নানাবাড়ি গিয়েছিলাম আম কাঁঠালের বন্ধে। চট্টে পাখলার পূব দিকে দিয়ে আসছি আমার মস্ত এক পানশিতে করে। সাজের কাছাকাছি আকাশের মেঘগুলো লাল হয়ে গেছে। আমরা ঠিক করছি সামনের রহমতপুরে গ্রামে নৌকো বেঁধে রাতটা কাটিয়ে ভোরে আবার রওনা দেব। কাছাকাছি আসতে একটা আর্ত চিৎকার শুনলাম। তাড়াতাড়ি নৌকার ছয়ের উপর উঠে দেখি একজন লোক একটা ছোট কষা নৌকায় দাঁড়িয়ে লাফালাফি করছে আর চিৎকার করে আমাদের ডাকছে। নৌকায় একবার এদিক একবার ওদিক কাত হচ্ছে। মাঝিদের হুকুম দিলাম শিগগিরই করে ওর কাছে যেতে। ভাবলাম বেটা বোধহয় সাঁতারও জানে না, নৌকা চালানোও জানে না। নৌকায় কিছু জল উঠেছে তাই ভয় পেয়ে চিৎকার করছে। এইটুকু বলে শহীদ নিশ্চিন্ত মনে সিগারেট খেতে লাগলো। সবাই ভাবছে এই শুরু করলো বুঝি, কিন্তু চুপচাপ সিগারেট টানতে থাকলো ও। কামাল অধৈর্য হয়ে বলল, তারপর? আসলে হয়েছিল কি, লোকটা নিশ্চিন্ত মনে নৌকা চালিয়ে যাচ্ছিল। নৌকায় বেশ অনেকখানি জল উঠেছিল, কিন্তু রহমতপুর কাছেই, তাই আর সেচে ফেলেনি। নৌকাটা জল থেকে অল্প একটু ভেসেছিল। হঠাৎ পাশেই জলের মধ্যে একটা কি যেন দেখতে পেল সে। কি ওটা? খেয়াল করে দেখলো মস্ত একটা কুমির কটমট করে তার দিকে চেয়ে আছে। লোকটা ভয় পেয়ে গেল ভীষণ। চেয়ে দেখলো দূরে আমাদের নৌকার পাল দেখা যায়, আশেপাশে কোথাও আর কেউ নেই। কুমিরটাও বোধ করি এই নির্জনতার সুযোগ নেবার চেষ্টা করলো। সে ওই ডুবুডুবু নৌকার একধারে দিয়ে উঠে আসবার চেষ্টা করতে লাগলো। লোকটা গিয়ে নৌকার মধ্যখানে দাঁড়ালো। কুমির উঠবার চেষ্টা করলেই সে উল্টো দিকে ভর দিয়ে কুমিরের দিকটা উঁচু করে ফেললো। কুমির সেদিক ছেড়ে এদিকে আসে, আবার সে ওদিকে ভর দেয়। এমনি করে বহুক্ষণ যুঝেছে সে। কুমিরও ছাড়বার পাত্র নয়। সেও অনবরত চেষ্টা করেই চলছে নৌকায় উঠবার। বোধহয় খুব বেশি ক্ষুধার্ত ছিল কুমিরটা। এদিকে ধীরে ধীরে নৌকায় জল উঠছে, আর বুঝি ভাসিয়ে রাখা যায় না। এবার সে পাগলের মতো চিৎকার করে আমাদের ডাকতে লাগলো। আমরা যখন খুব কাছাকাছি পৌঁছালাম, তার হাত 15 গেলেই লোকটাকে তুলে নিতে পারবো। ঠিক এমনই সময় ডুবে গেল কষাটা।
মানুষটাও ডুবে গেল। কিছুক্ষণ পরে দূরে একবার লোকটার মাথা দেখা গেল। জলে খুব আলোড়ন হলো, তারপর আবার ডুবে গেল, আর উঠল না। নৌকার মাঝিরা সব বলে উঠল, ইয়া আল্লাহ, বদর বদর। শহীদ থামলো, সবাই কিছুক্ষণ চুপ করে তাকালো। তারপর কামাল বলল, কি হারামি জানোয়ার, তুই আবার এদেরই মারতে মানা করছিস? লিম্পোপো থেকে একটা খাল বের হয়, বঙ্কারা অঞ্চলে চলে গেছে। সেই খালের মুখের বেশ কিছু পশ্চিমে গিয়ে লঞ্চ নোঙর করা হলো। ঘাটের সাথে লঞ্চ লাগানো গেল না, জল খুব অল্প। লঞ্চ থেকে দুটো তক্তা নামিয়ে তার ওপর দিয়ে হেঁটে পাড়ে নামলো শহীদরা। মিস্টার ব্লাইদ লঞ্চে রইল। এই বিকেলবেলা বনের মধ্যে যেতে মানা করলো মিস্টার ব্লাইদ। আমরা আশেপাশের জায়গাটাকে একটু দেখেই ফিরে আসব। সন্ধ্যার আগে না ফিরলে মনে করবেন আমরা বনের মধ্যেই রাত কাটাবো। এখানকার বন্য জন্তু জানোয়ার যেমন হিংস্র তেমনই চালাক। গাছের ওপর রয়েছে মাম্বা নামে একরকম বিষধর সাপ। ক্যাম্প নিলেন না, খুব অসুবিধায় পড়বেন। না, যথেষ্ট পরিমাণে দড়ি নিয়েছি, 7 ব্যাটারির টর্চ আছে সাথে, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু একটা কথা মিস্টার ব্লাইথ, খুব জরুরি অবস্থায় না পড়লে কখনো গুলি ছুড়বেন না। তাহলে আমরা এখানে এসেছি সে কথা ওদের জানতে দেরি হবে না। আপনাকে তো এই অভিযানের গুরুত্ব কতখানি তা বলেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। শহীদ মোহকের লঞ্চে রয়ে যেতে বলল, কিন্তু সে কিছুতেই থাকবে না, সে ওদের সঙ্গে যাবে। অনেক তর্কাতর্কি করে শেষ পর্যন্ত শহীদ, কামাল, মোহ আর গফুর বনের মধ্যে ঢুকলো। কিছু দূর গিয়েই একটা সরু পথ পেল তারা। এঁকে বেঁকে চলছে পথটা। বেশ কিছু দূর যাওয়ার পর একটু আঁধার লাগলো তাদের। গাছের পাতার ফাঁক দিয়ে শহীদ দেখলো ওপরে উজ্জ্বল আকাশ। বনের মধ্যে গাছের ছাউনির জন্যে অন্ধকার লাগছে। একটু দাঁড়িয়ে দিকনির্দেশক যন্ত্রের দিকে চেয়ে শহীদ দেখলো ঠিক পথেই চলছে তারা। জঙ্গলিদের এলাকাটা আর বেশি দূরে নয়, একবার দূর থেকে দেখেই ওরা ফিরে যাবে লঞ্চে। কাল ভোরে আবার রওনা হবে তারা। আর আধ মাইল খানেক গেলেই ওরা দেখতে পাবে জঙ্গলিদের আস্তানা। কিন্তু অন্ধকার বড় দ্রুত ঘনিয়ে আসছে। জঙ্গলও গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। গফুর বলল, আধার হয়ে গেল যে, ফিরে চলো দাদামণি, কাল ভোরের বেলা আবার আসা যাবে। আর চল, বেশি দূর নেই, এত দূর এসে আর ফিরব না, দেখেই যাই। পথটা ধরে আরো অনেক দূর গিয়ে দেখা গেল একটা প্রাচীর। মোটা মোটা গাছ পাশাপাশি এমনভাবে বেড়ে উঠেছে যে তা ভেদ করে ওপাশে যাওয়া যায় না। পথটা দুভাগ হয়ে দুদিকে চলে গেছে। শহীদ বুঝল ডান ধারের পথ ধরে খালটার কাছাকাছি যাওয়া যাবে। চার্ট খুলে দেখলো মন্দিরটা খালের কাছাকাছি এক জায়গায়। সেই পথেই এগোলো তারা। কিন্তু এই পথ হলো কি করে? এখান দিয়ে মানুষের যাতায়াত আছে নিশ্চয়ই, বন্য জানোয়ারের তৈরি পথও হতে পারে। শহীদ এতক্ষণ এ কথা ভাবিনি। সচকিত হয়ে যতদূর দৃষ্টি যায় দেখে নিল সে ভালো করে। সেই পথ ধরে অনেক দূর চলে গেল তারা। কিন্তু বনের মধ্যে ভীষণটা অন্ধকার হয়ে এলো। সামনে আর কিছুই দেখা যায় না। এই অন্ধকারে পথ চলা অত্যন্ত বিপজ্জনক। টর্চও বেশিক্ষণ জ্বালাতে ভরসা পাচ্ছে না শহীদ। কামাল বলল, কেমন যেন ভয় ভয় লাগছে। শহীদ, এই অন্ধকারে আর ফেরা ঠিক হবে না। তাই ভাবছি আর এগোনো ঠিক না। সামনে বড় গাছটায় উঠে পড়ব। আমি তো গাছে চড়তে জানি না। মহুয়া কাতর হয়ে বলল, তাহলে নিচেই থাকতে হবে তোমাকে, কি আর করা। আমরা গাছে চড়ে বসে তোমাকে পাহারা দেব, নইলে ফিরে চলো লঞ্চে। আর তো ফেরা সম্ভব না। মহুয়া কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় বনের মধ্যে খচমচ করে শব্দ হলো। সবাই চমকে উঠে সেদিকে রাইফেল তুলল। শহীদ টর্চ জেলে ধরল। 2-3টা শিয়াল রাস্তার ওপর কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে রইল। তারপর এক ছুটে ডান পাশের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। বড় ডর লাগিয়ে দিয়েছিল। গফুর বলল, নে, আর ডর পেতে হবে না, এই গাছটায় উঠে পড় চটপট। গফুর একটা মস্ত বড় গাছে তরতর করে উঠে গেল রশি হাতে নিয়ে। নিচে টর্চ জেলে ধরে রইল শহীদ। একটা মোটা ডালে শক্ত করে রশিটা বেঁধে আরেক মাথা নিচে ঝুলিয়ে দিতেই কামাল সেটা বেয়ে উপরে উঠে গেল। এবার শহীদ মোহকে বলল, তুমি আমার পিঠে চড়ে শক্ত করে গলা ধরে থাকো। উহ,
অত জোরে না, ব্যথা পাই। হ্যাঁ, এরকম করে ধরে থাকবে, ঢিল দিও না খবরদার। দক্ষ জিমন্যাস্ট শহীদ অনায়াসে মোহকে পিঠে নিয়ে উঠে এলো গাছের উঁচু ডালে। বেশ মোটা ডাল। কারো যদি অফিসের দারোয়ানের মতো বেঞ্চিতে ঘুমানোর অভ্যাস থাকে তো অনায়াসে ডালের ওপর ঘুমিয়ে রাত কাটিয়ে দিতে পারে। কিন্তু শহীদদের কারো চোখে ঘুম নেই। অনেকক্ষণ চুপচাপ বসে রইল তারা। সবাই বুঝতে পারছে এভাবে ঝোঁকের মাথায় বেরিয়ে পড়া ঠিক হয়নি। কত রকম বিপদ, কত অসুবিধা। সাথে তারা মনে করে খাবার আনেনি, কেবল কাঁধে করে জল এনেছে। সবাই এক এক বোতল। কত রকম সাপ থাকতে পারে গাছে। দয়া করে একটা কামড় দিলেই ব্যাস, খতম। কয়েকটা বানর ওদের আস্তানা বেহাত হয়ে গেল দেখে খ্যাচম্যাচ করে আপত্তি জানাচ্ছিল এতক্ষণ। এবার তারা পাশের একটা গাছে গিয়ে নীরবে এইসব অপরিচিত অসভ্য আগন্তুকের উপর লক্ষ্য রাখছে। কানের পাশ দিয়ে একবার পিন করে মশা ঘুরে বেড়াচ্ছে। বোধ করি ভাবছে, বেটারা ঘুমিয়ে নাও, তারপর দেখা যাবে। হঠাৎ দূর থেকে একটা বিকট আওয়াজ শোনা গেল। মহুয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। শহীদের হাতটা ধরে ফেলে জিজ্ঞেস করলো, কিসের আওয়াজ? সিংহ ডাকছে, খুব কাছেই মনে হচ্ছে। না, অন্তত পক্ষে 2 মাইল দূরে রয়েছে এখন সিংহটা। বাবা! মহুয়া একটা হাঁফ ছাড়ে। এত দূর থেকেই এত জোরে শোনা যায়? কাছে হলে না জানি কত জোরে শোনা যাবে। আচ্ছা, এই বলো না, সিংহ গাছে চড়তে পারে? না, পারে না। শহীদ হাসলো। পারলেও চিন্তা কি? এতগুলো রাইফেল রয়েছে কি করতে? মহুয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বোতল খুলে ঢক ঢক করে অনেকখানি জল খেলো। গফুর অন্যদিকে চেয়ে চুপ করে বসে রইল। ও জানে দিদিমণির কতখানি খিদে পেয়েছে, সাথে খাবার নেই। সেজন্যে তার নিজেকে দোষী বলে মনে হতে লাগলো। সে কি করে দিদিমণির জল খেয়ে পেট ভরানো তাকিয়ে দেখবে। বহুক্ষণ বসে রইল তারা। শহীদ ঘুমানোর ব্যবস্থা করছে। 3জন ঘুমাবে ডালের সাথে বাঁধা অবস্থায়, আর একজন ঘন্টা 3 জেগে থাকবে। তারপর একজনকে ঘুম থেকে উঠিয়ে নিজে ঘুমাবে। গফুর বলল, আমি প্রথম জাগি দাদামণি। থাক, আর চালাকি করতে হবে না। আমাদের কাউকে জাগাতে আপনার হাত উঠবে না, তা ভালো করেই জানি আমি। নিজেই সারা রাত জেগে থাকবার চেষ্টা করবেন, আর ঢুলতে ঢুলতে গাছ থেকে পড়ে গিয়ে বাঘের পেটে যাবেন। আমি জেগে থাকবো প্রথমে। কিন্তু গফুর কিছুতেই শহীদকে জাগা রেখে ঘুমাবে না। কামাল আর মহুয়াকে ডালের সাথে পেঁচিয়ে বেঁধে ফেলল শহীদ। আরও অনেকক্ষণ কাটল। মহুয়া বোধহয় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বেশ কাছেই ডিম ডিম করে ডাক বেজে উঠল। আশ্চর্য হয়ে গেল শহীদ। এত রাতে এভাবে ডাক বাজে কেন? কেমন একটু হইচইয়ের শব্দও যেন পাওয়া যাচ্ছে। জংলিরা কি টের পেল যে ওরা এত কাছেই গাছের ওপর রয়েছে? তরতর করে ডালের পর ডাল ধরে গাছের মগডলে উঠে গেল শহীদ আর গফুর। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বেশ কিছুটা দূরে মন্দিরটার কাছে একটা অগ্নিকুণ্ড জ্বালা হয়েছে। অগ্নিকুণ্ডের ওপর ফুটবলের গোলপোস্টের মতো করে 3টা কাঠ। ওপরে কাঠ থেকে ঝুলছে 2টা মস্ত বড় বড় বাইসন। আগুনে পোড়ানো হচ্ছে তাদের। আর তারই চারপাশে অর্ধ উলঙ্গ জঙ্গলিরা নাচছে, চিৎকার করছে। মেয়ে পুরুষ সবাই আছে। সবারই কোমরের কাছে এক ফালি কাপড় জড়ানো, বাকি দেহ উলঙ্গ। আজ বোধহয় ভালো শিকার পেয়েছে, তাই এদের এত আনন্দ। একটু পরেই কামাল উঠে এলো শহীদের পাশে। মহুয়া কই? জেগে উঠে ভয় পাবে হয়তো। গফুর, যা তো নিচে। গফুর থেমে গেল। অনেকক্ষণ ওরা এমনইভাবে বসে রইল গাছের মাথায়। আগুন নিভে এসেছে। এবার ওরা পাশের একটা কূপ থেকে জল তুলে ঢালা শুরু করলো আগুনের মধ্যে। অনেক জল ঢালায় আগুন সম্পূর্ণ নিভে গেছে। কয়েকজন লোক বাইসনগুলো খুলে এনে মাটিতে রাখলো। হঠাৎ সবাই চুপ করে গেল। ডাকও বন্ধ হয়ে গেল। কয়েকজন জঙ্গলির হাতে ভর দিয়ে সাদা ধবধবে আলখাল্লা পরা একজন লোক কাছেরই একটা কুঁড়েঘর থেকে আসছে মন্দিরের দিকে এগিয়ে। অনেক মশাল জ্বালানো হয়েছিল। সেই আলোতে দেখা গেল লোকটা জঙ্গলি না। ওদের কালো কালো মুখের পাশে এই মুখটা অনেক ফর্সা লাগছে। বুক পর্যন্ত লম্বা পাকা দাড়ি, সৌম্য মূর্তি। কামাল বলল, ইসলাম কাকা না? হুম, সেই কত ছোটবেলায় দেখেছি,
কিন্তু এতদিন পরেও দেখে ঠিক চিনতে পেরেছি। শহীদ কোনো উত্তর দেয় না, কি যেন ভাবছে সে। হয়তো ভাবছে এই যে মানুষটা জঙ্গলিদের পুরোহিতের কাজ করছেন, তিনি ওর বাবা। কত যুগ তিনি একজন সভ্য মানুষের মুখ দেখেননি, একজন বাঙালি পাননি যে একটু কথা বলবেন। ইচ্ছের বিরুদ্ধে কত শত মানুষকে বলি দিয়েছেন কুমিরের কাছে। 17 বছর, পাগল হয়ে যাওয়ার কথা। কত বিনিদ্র রাত হয়তো তিনি চোখের জলে ভেসে দেশের কথা, স্ত্রীর কথা, শহীদ লিনার কথা ভেবেছেন। কত কষ্টে কেটেছে তার প্রতিটি মুহূর্ত। সেই আলখেল্লা পরা লোকটা এসে দাঁড়ালো বাইসনগুলোর পাশে। একটা চকচকে ছুরি বের করে বেশ অনেকটা মাংস কেটে নিল সেগুলো শরীর থেকে। কিছুক্ষণ কি মন্ত্র পড়লো নানা রকম অঙ্গভঙ্গি করে। তারপর পূব দিকে হাঁটতে আরম্ভ করলো। মাংসের টুকরো দুটো নিয়ে সেই 6-7 জন লোক আলখেল্লাধারীর পিছন পিছন চলতে লাগলো। খালটার উপর দিয়ে একটা ছোট সাঁকো গেছে। সেই সাঁকোর ওপর গিয়ে মাংসের টুকরোগুলো জলে ফেলে দিল লোকগুলো। এবার কয়েকজন জংলি ধারালো ছুরি দিয়ে ছাল ছড়ানো শুরু করলো মহিষ দুটোর। আবার ডাক আর হই হল্লা শুরু হলো। আলখাল্লা পরা লোকটা আবার লোকগুলোর কাঁধে ভর করে কুঁড়ে ঘরটায় ঢুকে পড়ল। তাকে খুব অসুস্থ বলে মনে হচ্ছে। শহীদ আর কামাল নেমে এলো নিচে। গভীরভাবে চিন্তা করছে শহীদ, কিভাবে এখন অগ্রসর হওয়া যায়। গভীর রাত, ডাক, হই হাল্লা থেমে গেছে অনেকক্ষণ। জংলিরা বোধহয় যে যার ঘরে গিয়ে এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। মহুয়া অঘরে ঘুমাচ্ছে। গফুর বসে বসে ঝিমাচ্ছে ডালের ওপর। কোন সময় ঝুল লেগে পড়ে যাবে মাটিতে। তাই কামাল একটা রশি দিয়ে আলগোছে ওকে গাছের সাথে বেঁধে রেখেছে। শহীদ ডিউটি শেষ করে কামালকে জাগিয়ে দিয়ে নিজে শুয়ে পড়েছে কামালের জায়গায়। সেও বেশ অনেকক্ষণ হলো, বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে শহীদ। সময় আর কাটাতে চায় না। চারিদিক ভীষণ নিস্তব্ধ। অনেকক্ষণ খেয়াল করলে এই নিস্তব্ধতা একজন মানুষকে পাগল করে দিতে পারে। চিন্তা করলেও মনে হয় যেন প্রচণ্ড শব্দ হচ্ছে। ভাগ্যিস মাঝে মাঝে দূর থেকে বন্য জন্তুর ডাক শোনা যাচ্ছে। তাতে করে নীরবতাটা একটা অখণ্ড রূপ নিতে পারছে না। এই নিঝুম নীরবতার প্রাণ দিয়ে অনুভব করতে চেষ্টা করলে একটা অতীন্দ্রিয় সুরের অস্তিত্ব উপলব্ধি করা যায়। মনে হয় শব্দটা যেন পৃথিবীর ডাক। পৃথিবী নিরুদ্দেশের পানে অবিরাম সমান গতিতে চলছে। তারই একটানা একঘেয়ে শব্দ। এই ডাক চিরকালের, চলছে, চলছে, চলবে। বিরাট কিছুর সামনে গেলে যেমন মনটা ছেড়ে যায়, তেমনি এই নিস্তব্ধতা মনকে ছেয়ে ফেলে। চেতনা ছাড়া আর কিছুই বেঁচে থাকে না তখন। মাথাটা নিচু হয়ে আসে এক মহান বিশালত্বের পায়ের কাছে। মনটা ভক্তি আপ্লুত হয়ে যায়। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে ইচ্ছে করে কারো কাছে। কিন্তু কার ওপর ভক্তি, কার কাছে আত্মসমর্পণ, ঠিক বোঝা যায় না। এমনই সময় চমকে উঠল কামাল। কুয়াশা শারদ বেজে উঠেছে। নিশ্চয়ই কুয়াশা, সে ছাড়া কেউ না। কাছেরই কোনো গাছ থেকে আসছে আওয়াজ। এখানে পর্যন্ত আসছে কুয়াশা। অদ্ভুত। কোথায় তাদের ওপর প্রতিশোধ নেওয়ার কথা, আর সে কিনা তাদের সাথে সাথে সুদূর আফ্রিকায় এসেছে, পাছে তাদের কোনো বিপদ হয়। নিজের ভুলে নিজ হাতে সে তার বাবাকে খুন করেছে। এখন ছোট বোন মহুয়ার যাতে কোনো কষ্ট না হয় তার চেষ্টা করছে। সে জীবন দেবে, তবু বোনটার সুখের ব্যবস্থা করে যাবে। মালকোষ, ঠিক এই সময়কার রাগ। যখন মনটা শান্ত সমাহিত থাকে, ঠিক তখনই মানুষের মন গায় মালকোষ। ধ্যান গম্ভীর মূর্তিতে যোগাসনে বসে গাইতে হয় এই রাগ। এতে প্রেম নেই, তাই মালকোষে কখনো ঠুমরি হয় না। মানুষের মন কেবল প্রেমে সন্তুষ্ট থাকে না, ভক্তি চাই, ধ্যান চাই, জ্ঞান চাই। কামাল ভাবে শহীদকে ঘুম থেকে উঠাবে। না, থাক, ও ঘুমাক। চুপ করে চোখ বন্ধ করে বসে থাকে কামাল। কিসের শব্দ হয় যেন কামাল ভাই? কামাল চেয়ে দেখে গফুরের তন্দ্রা কেটে গেছে। ও বলে, চুপ, বাজনা বাজছে, চুপচাপ শুয়ে যাও।
আবার চোখ বন্ধ করে কামাল, মনে মনে সংস্কৃত শ্লোক আবৃত্তি করে। আরক্ত বর্ণে ধৃত রক্ত যষ্টি, বৈরে ধৃতা বৈরী কপালমালা, বিব সুবীর যুকৃত প্রবীর্য, মালা মতো মালব কৌশিকোয়ম। বাজনা বেজেই চলছে, কিন্তু খুব আস্তে বাজছে কুয়াশা। জঙ্গলিরা যেন শুনতে না পায়। কত বড় প্রতিভা, কত সুন্দর মন, কামাল ভাবে। কিন্তু তাকে সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। কোনো দিন কোথাও একটা সুখের নীড় বাঁধতে পারবে না। উচ্ছৃঙ্খল যাযাবর জীবন তার। কোথাও এতটুকু ভালোবাসা, এতটুকু স্নেহ নেই তার জন্যে। কত একা সে। কামাল মরে যেত ওর অবস্থায় পড়লে। কামাল চোখ খুলল। বাজনার আলাপ একটু দ্রুত হয়েছে। ছোট ছোট তান চলেছে আলাপের সাথে সাথে। হঠাৎ কামালের চোখ পড়ল। ওটা কি? লম্বা কি একটা যেন ঝুলে রয়েছে ওপরের একটা ডাল থেকে। অল্প অল্প দুলছে সেটা। এটা তো ছিল না আগে। চোখ রগড়ায় কামাল। না, তেমনই দেখা যাচ্ছে। চোখের ভুল না। 7 ব্যাটারির টর্চ জ্বালালো কামাল। সেই আলোতে যা দেখলো তাতে তার চক্ষু স্থির হয়ে গেল। উপরের একটা ডাল থেকে মস্ত বড় একটা সাপ নেমে এসেছে ঠিক মহুয়ার গলার কাছে। এরই নাম মাম্বা। কালনাগিনীর মতো ভয়ঙ্কর এর বিষ। টর্চের আলোয় চকচক করছে সাপটার চোখ দুটো। সম্মোহিতের মতো এক দৃষ্টি চেয়ে আছে সাপটা। জিভটা কেবল একবার লক লক করে বেরিয়ে এসে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর লাগছে দেখতে। আলোটা এতক্ষণে সহ্য হয়ে গেছে তার। এবার সে রাগে ফোলা শুরু করলো। কামাল হতভম্ব হয়ে চেয়েছিল এতক্ষণ। এবার তাড়াতাড়ি পকেট থেকে রিভলভার বের করলো। গফুর তখনও ঝুলছে। সাপটা খুব সাবধানে নেমে আসছে। আর একটু নামলেই মহুয়ার গলায় ছোবল দিতে পারবে। রিভলভার ছুড়ল কামাল। রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে গেল এই প্রচণ্ড শব্দে। মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল সাপটার। 3-4 সেকেন্ডে শূন্যে দুলে চুপ করে মাটিতে পড়ে গেল সেটা। সবাই চমকে জেগে উঠল। শহীদ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে কামাল? সাপ মারলাম। কই? কোথায় সাপ? তাড়াতাড়ি বাঁধন খুলে ফেললো শহীদ। কামাল নিচে হাত দিয়ে দেখালো। টর্চ জেলে দেখা গেল মস্ত বড় একটা মাম্বা মাটিতে পড়ে আছে আঁকাবাঁকা হয়ে। মহুয়া ভীষণ ভয় পেয়েছিল আচমকা ঘুম ভেঙে যাওয়ায়। কামালের কথা শুনে আর মরা সাপ দেখে কিছুটা আশ্বস্ত হয়ে বলল, আমি মনে করেছিলাম জঙ্গলিরা আক্রমণ করেছে বুঝি। দাদামণি, আমাকে ধরো। গফুরের আর্ত কণ্ঠস্বরে সবাই সচকিত হয়ে তার দিকে তাকালো। এতক্ষণ তার কথা কারো মনে হয়নি। ডাল থেকে ঝুলে রয়েছে গফুর শূন্যের উপর। গুলির আওয়াজ শুনে সে চমকে গাছ থেকে পড়ে যায়। কিন্তু কামাল আলগোছে বেঁধে রেখেছিল বলে এখনো সম্পূর্ণ পড়েনি। পায়ের সাথে কোনো মতে রশিটা আটকে উল্টো হয়ে ঝুলেছে সে। চেষ্টা করেও আর উঠতে পারছে না, কেবল হাত পা ছুটছে। তার দুরবস্থা দেখে কামাল হেসে ফেলল। শহীদও না হেসে পারল না। তাড়াতাড়ি গফুরের পা ধরে উপরে টেনে আনলো শহীদ। কামালের এতক্ষণে মনে হয়েছে গুলির সঙ্গে সঙ্গেই বাজনা বন্ধ হয়ে গেছে। শহীদকে কিছুই বলল না সে। কুয়াশা ভাবছে না তো তাকেই গুলি করবার চেষ্টা করছে কামাল? শহীদ ভাবছে গুলির পরিণামের কথা। জঙ্গলিদের মধ্যে কোনো সাড়া পড়ল কি না দেখবার জন্যে গাছের মগডালে উঠে গেল সে। কিছুক্ষণ পর নেমে এসে রাইফেলটা তুলে নিল কাঁধে। কামালকে বলল, তুই টর্চটা নিয়ে আয় তো আমার সঙ্গে। বোধহয় একটা ভালুক পাশের একটা গাছে উঠেছে, কিংবা কোনো জংলি। কি যেন আবছা দেখা যাচ্ছে। ধ্যাত, ভালুক কোনো দিন গাছে উঠতে পারে? বানর টানর দেখেছিস। আর বিদ্যা ঝাড়িস না তো, চল। বইয়ে পড়িসনি ভাল্লুক গাছে উঠিয়া মৌচাক ভাঙ্গিয়া মধু খায়? চল, টর্চটা নিয়ে চল। যাস না শহীদ, ওটা ভাল্লুক না, কুয়াশা। ভাল্লুক ভেবে কি শেষে বন্ধুকে মারবি? তুই কি করে বুঝলি যে ওটা কুয়াশা? এতক্ষণ সারদ শুনছিলাম ওর। গুলির শব্দে বন্ধ করে দিয়েছে বাজনা। শহীদ বসে পড়ল ডালের ওপর। হাত ঘড়িতে দেখলো 4:30 বাজে।
বাকি রাতটুকু জেগেই কাটাই, কি বলিস? রাজি, সিগারেট দে। একটা সিগারেট নিজে ধরিয়ে কামালকেও একটা দিল শহীদ। বলল, খুব ভোরে আমরা বনের অন্য দিকে চলে যাব। গাছের ওপর থেকে দেখলাম জঙ্গলিদের দুটো কুঁড়েঘর বাতি জ্বলে উঠল। কয়েকজন লোক বাইরে এসে আমাদের এদিকটায় আঙ্গুল দেখিয়ে কি যেন বলাবলি করলো। তারপর আবার ঘরে ফিরে গিয়ে আলো নিভিয়ে দিল। এত রাতে কেউ আর আসবে না, কিন্তু ভোরের দিকে ওরা বোধহয় দল বেঁধে এসে এদিকটায় খোঁজ করবে। বড় সুন্দরভাবে জংলিরা ওদের আস্তানায় সুরক্ষিত করেছে। চারপাশে খুব ঘন করে লাগিয়েছে গাছ। সে সব গাছ বড় হয়ে মোটা হয়েছে, ফলে একটার সাথে আরেকটা লেগে গেছে। ইউক্যালিপটাস গাছের মতো সাদা এই গাছগুলোর শরীর। কোনো বন্যজন্তুর পক্ষে এ প্রাচীর ভেদ করে ওধারে যাওয়া সম্ভব নয়। ওদের এলাকায় ঢুকতে হলে একটাই মাত্র পথ, সে পথ হচ্ছে খালটা। কিন্তু খালের আশেপাশে ওদের ঘনবসতি, কারো চোখ এড়িয়ে ঢুকে পড়াও অসম্ভব। আজ পর্যন্ত কোনো পর্যটক কিংবা বিদেশি কেউ এদের এলাকায় ঢুকতে পারেনি। অনেক পাদ্রী চেষ্টা করে নিজেরাই কুমিরের পেটে গেছে, এরা মানুষ হয়নি। কুফুয়ার একটা কথা শহীদের খুব মনে আছে। কথায় কথায় কুফুয়া বলেছিল, হ্রদের ধারে সবচাইতে বেশি শিকার পাওয়া যায়, তাই জঙ্গলিরা দিনের বেলা নানা রকম ফন্দি ফিকির নিয়ে হ্রদটার আশেপাশে শিকারে যায়। শহীদরা ফিরে চলল লঞ্চে। সেখান থেকে দরকারি সব জিনিসপত্র নিয়ে সম্পূর্ণ এলাকাটা একবার ঘুরে দেখবে। তারপর যা হোক একটা কিছু করা যাবে। যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরেই নদীর পাড়ে গিয়ে দেখা গেল লঞ্চ নেই নদীতে। সবাই হয়ে গেল। এখন উপায়? তারা ফিরবে কিসে করে? ব্লাইথ কি ভয় পেয়ে চলে গেল ওদের ফেলে রেখে? হঠাৎ একটা কাগজের উপর চোখ পড়ল শহীদের। একটা গাছের গায়ে পোস্টারের মতো করে ছাটানো। সবাই কাছে গেল। কাগজের উপর লেখা, 5:30 AM, মিস্টার শহীদ, I am seeing a mass proceeding in this direction. Perhaps it is our enemy's boat, so I am moving towards west. You will find me within half a mile. J. Blythe. এতক্ষণ সময়টুকু ধরে পড়ছিলাম কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের রহস্য গল্প কুয়াশা 2, গহীন জঙ্গলে, দ্বিতীয় পর্ব। আশা করছি রহস্যকর গল্পটি আপনাদের ভালো লাগবে। আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে রহস্যের শেষ অংশ নিয়ে। খোদা হাফেজ।